হ্যালো, ওয়েলকাম টু গুড থটস। তোমার হাত কি ঠিক হয় নাই? ঘুরে পড়ো না কিসের জন্য? আমি I'm not talking about your pre-recorded video, I'm talking in general. Um, আমার মনে আছে আমি একবার মুস্তাসিম ভাইকে মানে যে সিনিয়র ভাই, তো ওনাকে বলতেছিলাম যে কি জানি একটা কনে কথা হচ্ছিল। তো ভাই ইজ রিয়েলি হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ পারসন। সো আমি বললাম যে ভাই আমি তোমাকে মানে তোমার কথা বলছি, যে আমি তোমাকে আর তোমাকে মানে ভাইয়ের কথা বলতেছি, তোমাদের দুজনকে আমি চিনি না। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ। আমি এখানে এসে তোমাদেরকে চিনছি, তোমাদের সম্পর্কে শুনতেছি, অ্যান্ড আমি জানি না তোমরা আসলে কী করো না করো, তোমাদের কী আছে না আছে, অ্যান্ড আমি আসলে রাইট নাও জানতেও চাচ্ছি না। কারণ আমি যদি জানি, মানে ধরো আমি তোমাদের থেকে সাথে মিশতেছি, তোমাদের মাধ্যমে তোমাদেরকে চিনতেছি, সো তোমাদের মাধ্যমে তোমাদেরকে চিনে তোমাদের মতো করে আমি তোমাদের সাথে মিশতেছি। কিন্তু আমি যদি দুনিয়া তোমাদেরকে কীভাবে দেখে, তোমরা দুনিয়ার কাছে কীরকম, সেভাবে যদি যাই, তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। হয়তো বা তোমাদের সাথে আমার ডিস্টেন্সটা কমে যাবে। তো ভাই বলতেছে যে না, ইটস এ গুড থিং যে তুমি ই করতেছো। আর দের ইজ নাথিং মাচ। হ্যাঁ, তোমার কথা, তোমার ডেফিনেটলি তোমার সম্পর্কে জানার অনেক কিছু আছে, উইচ আই স্টিল ডোন্ট নো সো মেনি থিংস অ্যাকচুয়ালি। বাট হ্যাঁ, যদি অনলাইনে সবই পাওয়া যায়, বাট আমি বোধহয় একটু ইন্টেনশনালি কাজটা করছি, যে আমি কিছুই জানিনি, কিছুই জানার চেষ্টাও করিনি, কিছু দেখারও চেষ্টা করিনি। অ্যান্ড হচ্ছে যে আমি যখনই ডেস্কটপ ওপেন করি, ডেস্কটপ ওপেন করে ইউটিউবে ঢুকলেই হচ্ছে যে তোমার ভিডিওগুলোই পপ আপ করতো। কী জানি বলে, ইন্টারভিউগুলো, বিশেষ করে যে ইসে নাম তো বলা যাচ্ছে না, কী বলবো ওনাকে, দ্য ফিমেল, উইথ দ্য ফিমেল হোস্ট যেটা বলি, তোমার বাসায় বসে যেটা করছো আর কি। সো ওইটা, আর একটা হচ্ছে যে ওই যে তোমাকে ক্লিপ পাঠাইছি যে ওইটা। সো এই দুইটা তো ডেফিনেটলি বোধহয় মানুষ প্রচুর দেখে, তোমার পার্সোনাল অনেক কথাবার্তা আছে, আরগুলো অত বেশি সামনে আসে না, বাট এইগুলো ফ্রিকুয়েন্টলি আসে সামনে। সো মানুষ দেখে, মানে মানুষ তোমার ফলো দিয়ে আগে এটা দেখে। তো আমি তখন ভাইকে বলতাম যে ভাই, যেহেতু আমি আছি তোমাদের সাথে, সো আমি তোমাদের মতো করেই তোমাদেরকে চিনি, কে কীভাবে তোমাদেরকে চিনি সেটা জানতে গেলে সমস্যা। অ্যান্ড আই থিঙ্ক ইসলামও এটাই বলেন। ইসলাম, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন, ইসলাম ধর্ম পালন করতেছেন, দরকার পড়ে ইসলাম নিজের থেকে জানা উচিত, অন্য থেকে জানতে গেলেই ঝামেলা বাধা। তো যাই হোক, সেই জন্য হয়তো বা হচ্ছে যে এতদিন হচ্ছে এটা দেখে হয়নি, ভিডিওগুলো দেখা হয়নি, অ্যান্ড ইভেন গানও শোনা হয়নি। সো ভিডিওগুলো গুড, বাট তোমার বয়স জানে না, এটা তো হইল না। বয়স বের করা খুবই ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, তোমার আম্মু রিটায়ার করছে হচ্ছে 23 সালে, না? আচ্ছা, লেট মি সি ইট ফার্স্ট। আচ্ছা, না, বের করতে করতে অনেক কাহিনী হয়ে যাবে। তোমার আম্মু 23 সালে রিটায়ার করছে। যদি 23 সালে, ফর এক্সাম্পল, সে 23 সালে রিটায়ার করছে, আর আচ্ছা, সরকারি চাকরি রিটায়ারমেন্ট কবে? গভর্নমেন্ট জব রিটায়ারমেন্ট 23। আচ্ছা, একটু ওয়েট। RETIR 60। আচ্ছা, তো তার মানে যদি তোমার আম্মু 2023-তে, 2023 না 24, 23 হবে, 23-তে যদি রিটায়ার করেন উনি, তাহলে তার বয়স হচ্ছে 60 ধরে নিচ্ছি। তার বয়স যদি 60 হয়, তাহলে তুমি যদি হচ্ছে যে ওনার বয়স যখন 28, তখন তো যদি তুমি হও, তো না ধরলাম তোমার ওনার বয়স যখন 30, তখন তুমি হচ্ছো। সো ডেফিনেটলি তোমার বয়সটা 30, 90+, 19+ না, 30+। এখন উনি যদি আচ্ছা, না, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, 60 to 30, 30 তো হয়, হ্যাঁ। এরপর যদি একটু পিছনের দিকে আসি, ধরলাম ওনার যখন 26 তখন তুমি হয়েছো, তাহলে তোমার বয়স তারা হচ্ছে 34। আমার কেন জানি মনে হইতেছে 37, বাট টেকনিক্যালি হিসাব করলে তো 35-এর এদিকে ওইদিকে আসে। 32 থেকে 35-এর মাঝখানে হতে পারে। যদি তোমার বয়স, তো যদি তোমার সাথেগুলোকে দেখলে মনে হয় যে বুড়ো থুরথুরো। ও না, আচ্ছা হ্যাঁ, একবার, আচ্ছা হ্যাঁ, ইয়োর বেস্ট ফ্রেন্ড,
এটা কি বলে, লম্বু করে একটা শুকনা করে, ইউর বেস্ট ফ্রেন্ড, ওনার বয়স দেখলাম 30, সো ওনার যদি 30 হয়, সে যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে প্রবাবলি ইউর 32 to 34। ওয়েল, আমার কাছে মনে হচ্ছে 37। অ্যান্ড আই থিঙ্ক তোমার একটা প্রবলেম, ওই যে আবার জিজ্ঞেস করলো না যে আপনি অনলাইনে কীরকম আর অফলাইনে কীরকম, অ্যান্ড ইউ সেড যে আই এম ট্রান্সপারেন্ট, ডেফিনেটলি ইউ ফ্রম ইউর সাইড ইউ আর ট্রান্সপারেন্ট, বাট ইউ আর নট অ্যাকচুয়ালি। তোমাকে দেখলে মনে হয় ইউ আর ভেরি রোম্যান্টিক পার্সন, বাট হুইচ ইজ নট অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি চিন্তা করছিলাম যে ওয়াই ডু পিপল থিঙ্ক যে ইউ আর রোম্যান্টিক, বিকজ অফ ইউর আইস অ্যান্ড দ্য ওয়ে ইউ লুক, আই থিঙ্ক। অ্যান্ড এটার উপর স্টাডিও আছে, একটা না অনেক স্টাডি আছে যে যারাদেরকে দেখলে রোমান্টিক মনে হয় বাট দে আর নট অ্যাকচুয়ালি, যাদেরকে দেখলে জাস্ট ভাইস ভার্সা। So I wanted to talk about your song music list আর কি। So ওইখানে হয়েছে যে first of all you played all the songs which are also favorite to me as well. So it's a very coincidence, but it's nice to see. And গানের ক্ষেত্রে যেটা হয়, যেমন একটা গান শুনাই আমি, এটা ডেফিনেটলি আমি তোমার গান প্লে করবো না। এটা হচ্ছে যে আমি একটা গান পছন্দ করছিলাম, মানে পছন্দ করছিলাম বলতে কি, আমি এখন তো আর ইয়াংস্টারদের গান শোনা হয় না, বাট এখন তো আর নতুন গান শুনি না, পুরনো গানগুলোই ভালো লাগে শুনতে। নতুন সিঙ্গার মানে হয় কি, সব সিঙ্গারেরই কিছু থাকে, সিগনেচার বলে এটাকে, যে সিগনেচার মিউজিক থাকে, এরকম কিছু বলে, আই এম নট শিওর। সো ওই জিনিসটা থাকে। তো এখন লেটেস্ট আসলে দুই একটা হিট হয়ে যায়, তাও পরে যখন একটু চেক টেক করি তখন দেখি যে ওগুলো আসলে রিক্রিয়েশন ছিল বা কভার ছিল। কভারের জিনিসটা হচ্ছে যে মানুষ নিজের মতো করে ক্রিয়েট করে। তবে এই গানটা আমি ওরা তিনজন গায়, গ্রুপের নাম হচ্ছে দ্য নাইনটিনস প্রবাবলি। তো হচ্ছে ওরা খুব সুন্দর করে গায়, তবে ওদের এখানে আবার যে ফার্স্টে স্টার্ট করে ওর ভয়েসটা ভালো, অ্যান্ড ওর যে একটা টান দেয়, যে ওই টানের জন্য হচ্ছে যে আমার এই গানটা ভালো লাগছে। অ্যান্ড শুধু এতটুকুই ভালো লাগছে, ওদের আর কোনো গানও ভালো লাগেনি, ওদের আর কোনো ট্রিপলয়েট বলে এটাকে, ডুয়েটের থার্ড ফর্ম কি, আচ্ছা এই টানটা দ্যাটস ইট। এই গানের জাস্ট এতটুকুই ভালো লাগছে। অ্যান্ড এই গানটা ভালো লাগার কারণটাই হচ্ছে যে ছেলেটা যখন মানে ওদের তো আরও মিউজিক ভিডিও আছে, সো ওরা প্রত্যেকবারই যখন গায় খুব মন থেকে গায়, খুবই মন থেকে গায়, ছেলেটা বিশেষ করে খুব মন থেকে গায়, অ্যান্ড এটা বোঝা যায় আসলে। এরপরে হচ্ছে যে আমাদের বিদেশে আর কি আছে, বালাম বলি, সরি বালাম না, বালামের গান আমার ভালো লাগে না, হাবিব ওয়াহিদ বা প্রীতম হাসান। সো এরা যারা আছে এদের সবারই একটা করে সিগনেচার সং আছে, বাট আমার পার্সোনালি হচ্ছে যে তপুর গান ভালো লাগে। তো তপুর গান এখানে ভালো লাগার কারণ হচ্ছে যে তার গানের মধ্যে অলওয়েজ সে এক্সিস্ট করে। তার গানের লিরিক্স আসলে খুব একটা ওরকম ইন্টারেস্টিং কিছু না, যে কয়েকটা সে ফুয়াদের সাথে কম্পোজিশন করে গিয়েছে সেগুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল, আদারওয়াইজ খুব একটা ইন্টারেস্টিং না। এবং সবাই আমাকে নিয়ে এই জন্য হাসাহাসি করতো যে তবুর গান তো হচ্ছে ছড়া কাটা কবিতার মতো। সো হতে পারে আমরা তো তাহলে অর্ণবের গানকেও ছড়া কাটা কবিতা বলতে পারি, বাট ওই যে তার গানের মধ্যে হচ্ছে একটা প্রাণ আছে। অ্যান্ড মানুষ যখন গায়, সবাই যখন গায়, তখন গানের পিছনে তার একটা হিস্ট্রিও থাকে, বা সে যখন গাচ্ছে, ইউজুয়ালি সিঙ্গাররা গাওয়ার সময় কাউকে হয়তো মাথায় রেখে গায়, সেই জন্য দেখা যায় যে তাদের রেকর্ডেড গানের চেয়ে মানে রেকর্ডেড গানটা সবসময় বেটার থাকে অন স্টেজ পারফরমেন্সে চাইতে, বা পরবর্তীতে লেটার লাইফে তারা যদি গানটা গায় সেটা যেমন ডিফারেন্ট হয়। বাট ইয়া, অ্যান্ড বাকি সবার গানের মধ্যে না একটা কেমন একটা হতাশা, বা একটা হবে কি হবে না, যদিও তারা খুব ভালো মোমেন্টেই গানটা গিয়েছে, যদিও তারা খুব হ্যাপি মোমেন্টেই গানটা গিয়েছে, তারপর কেমন যেন একটা মানে নাই একটা ব্যাপার। তো সেই সব কারণে আসলে আমার কারো গান ওরকম ভালো লাগেনি, যে দ্যাটস ওয়াই লাইক টু। অ্যান্ড তপুর একটা গান আছে, এই জন্য আমার গানের লিরিক্স মনে থাকে না, বাট একটা গান, এই গানটা আমার ভালো লাগে বলবো না, জানি না, বাট
গানটা না আমি যখন শুনি তখন আমার মাথায় তো কেউ ডেফিনেটলি নাই, বিকজ আই ওয়াজ নেভার মিন উইথ সামওয়ান ইন আ সিরিয়াস মুড। সো মাথায় তো তখন কিছু থাকতো না। তারপর কেন জানি এই গানের এই লাইনটা না আমি সবসময় কেন যেন আমার মুখস্থ হয়ে গেছে। আর গাইতে পারি না, তারপর এটাই শুধু আমার মানে পুরোটা মনে আসছে হতো। সো আই ওয়ান্ট টু হিয়ার ইউ দিস অ্যাজ ওয়েল। একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে। এতদিন ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে। মন আধারে নীলিমায় তোমাকে আজ বুঝতে চায়। জানি না কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো সো এই গানটা আমার মনে আছে, পুরো লিরিক্স সবই ঠিক আছে, কিন্তু কখনো গাওয়ার প্রয়োজন হয় নাই বা কখনো না শোনার প্রয়োজন হয় নাই। এই গানটা বোধহয় আমি প্রায় 10 বছর পর শুনতেছি, 10 বা 8 বছর পর। কজ লাইফে তো মাঝে মধ্যে শোনা হতো এমনিতেই আর কি, যখন নতুন নতুন গানটা রিলিজ পেয়েছে তখন আর কি শোনা হতো। বাট কেন জানি এই গানটা কখনো আমার ইউজ করা হয়নি বা শোনা হয়নি। So this is the first time মানে এগেইন আবার এটা শুনলাম প্রায় 8-10 বছর পর। অ্যান্ড জাস্ট দিস এন্ড পুরো গানটাই খুবই অপটিমিস্টিক, অ্যান্ড আমার কাছে মনে হয় যে পুরো গানটা আমার জন্যই গাওয়া হয়েছে। এখানে আরেকটা পার্ট আছে যে মেয়েটা বাঁকা করে চুল বেঁধে প্রেম করে দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট, এই দেখে হাসাহাসি গান থেকে ভালোবাসি ভালো আছি এই স্বপ্ন আমার। সো এটা এই গানটা মনে পড়ছে হচ্ছে যে তোমার কি জানি গানটার নাম, দূর পাহাড়ের ধারে। এই গান আগে বিটিভির হচ্ছে যে হতো, ও, আগে বিটিভিতে 10টার সংবাদের পরে হতো, গান বাস মানে মিউজিক ব্যান্ড আসতো। তো তখন বোধহয় উইনিংয়ের এই গানটা শুনেছিলাম বোধহয়, ওই দূর পাহাড়ের ধারে। বাট মনে নেই এটা। সো তো আমি গানটা যেহেতু মনে নেই আবার দেখলাম, তো হচ্ছে যে ওইটা চাইতে আছে তোমার কভারটা বেশি জোস ছিল, ইটস রিয়েলি নাইস। অ্যান্ড আমি জানি না তুমি হচ্ছে সব দুঃখের গান কিসের জন্য গাইছো, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে এত দুঃখ কিসের জন্য? মানে লাইফ ওয়াজ অলওয়েজ সো, হ্যাঁ অনেক সময় হয় যে আমাদের লাইফে আমাদের কাছে মনে হয় যে নো ইটস নট দ্য সুইট মোমেন্ট, বাট সুইট, বাট অ্যাট লিস্ট গান গাওয়ার মানে গানের আমি খুবই অবাক হয়েছি, ভীষণ অবাক হয়েছি। অ্যান্ড আমি সরি টু সে যে আমার, হ্যাঁ ডেফিনেটলি তোমার গানগুলো শুনি নেই, আমি জানি না কিসের জন্য বলে। আমি হয়তো ভাবছি যে তুমি সব রোমান্টিক গান গাও বা খুব আবেগ দিয়ে গান গাইছো, বাট আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু হিয়ার যে তোমার সব দুঃখের গান, এত দুঃখের গান কিসের জন্য সব। মানে এই জন্য আমি তপুর গান পছন্দ করি। তপুর গান ফার্স্ট টু লাস্ট ইজ আ ভেরি অপটিমিস্টিক ভার্সন। আর বাকি যে কোনো সিঙ্গার হোক, সেটা হাবিব হোক, প্রীতম হোক, আর যেই হোক না কেন, আমার কাছে এই জন্য ওদের ভালো লাগে না। মানে একটা গানের মধ্যে আমি একটা গান শুনতেছি, ফার্স্ট টু লাস্ট আমি একটা অপটিমিস্টিক মুডে থাকবো না। ফার্স্টে হচ্ছে স্মৃতিচারণ করে, তারপর অপটিমিস্টিক, তারপর প্যাসিমিস্টিক। ওয়াই? মানে আমি কি দুঃখ পাওয়ার জন্য গান শুনতে আসছি? আই রিয়েলি ডোন্ট ডু দ্যাট অ্যাকচুয়ালি। আমি দুঃখে যখন থাকি তখন গান শুনি না। অ্যান্ড এই দূর পাহাড়ের ধারে আমার কাছে মনে হয় এইটাও দুঃখের গান আসলে। বাট এই পুরো গানটা আমি হচ্ছে যে শুনে আমার কাছে মনে হচ্ছে যে গানটা হয়তো আমার জন্য লেখা হয়েছিল। অ্যান্ড ডেফিনেটলি গানটা যদি আমাকে কেউ কোনো জন্য গিয়ে শোনাইতো, অ্যান্ড গিয়ে শোনায় প্রপোজ করতো, আই উড ডেফিনেটলি ডাই ফর হিম, আই উড হ্যাভ ডেফিনেটলি ডাই, বিকজ গানটা মনে হচ্ছে যে না আমার জন্যই গাইছে। বাট আর বাদ বাকি আমি খুবই কষ্ট পেয়েছি যে এত দুঃখের গান কিসের জন্য, ওয়াই? মানুষ দুঃখে থাকলেও সুখের নাটক করা উচিত না, বাট দুঃখে থাকলেও হচ্ছে যে সুখী জিনিস নিয়ে আলোচনা করা উচিত, ভালো জিনিস নিয়ে আলোচনা করা উচিত, তাহলে মনটা ভালো হয়, সব কিছু ভালো ভালো হয়। অ্যান্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দুঃখের গান, বাট আপনার জীবনে দুঃখ নাই, আপনি ঠিকই আছেন, যার জন্য আপনার গানগুলো ভালো হয়নি,
অ্যান্ড আপনার অনেক জায়গায় পিচ মিস করছেন, যেটা জাস্ট ক্যাজুয়ালি গাইছেন সেটার কথা বলতেছি না, যেগুলো ইন্টেনশনালি আর কি সাজায় গুছায় গাইছেন সেটার কথা বলতেছি। সো সেগুলো খুব একটা হচ্ছে যে কভারগুলো ভালো হয় নাই, বাট দুবার ধারে এটা ভালো হয়েছে ইন আ সেন্স। আমি উইনিংয়ের গানটা শুনলাম, তারা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট বেশি ইউজ করছে, অ্যান্ড এটা আসলে একটা স্যাড টাইপ সং। সো এটা একটু সুদিং ভয়েসে, একটু ধীরে সুস্থে, একটু আবেগ নিয়ে একটু গাওয়া উচিত, বাট তারা একটু ধুম টানা নানা ধুম টানা নানা করে গাইছে। সো এটা গানের লিরিক্সের সাথে সুরটা আসলে ম্যাচ করে নাই, উইচ ইউ কভার্ড ইট রিয়েলি গুড। ও আচ্ছা, ইউজুয়ালি আমি হচ্ছে যে গান শুনি না, সো আই এম নট প্রমোটিং এনি সং। আমার মাথায় কোনো গান বাজে না। আই ডোন্ট রিকল, আই কান্ট রিমেম্বার অর মেমোরাইজ এনি লিরিক্স অ্যাজ ওয়েল। আমি গান শুনি হচ্ছে যখন আমি খুব বিজি থাকি, মানে আমার যখন মাথায় 100টা কাজের চাপ পড়ে, যে আই এম আ লেট পারসন, আমার লাস্ট মোমেন্টে কাজ করা লাগে, তখন ওই মোমেন্টে সার্টেন সংস গিভ মি সার্টেন প্লেজার। অ্যান্ড আমি কোনো মোমেন্টের সাথে কোনো গানকে কখনো অ্যাড করি না। দেখা গেলো যে আমার এখন কোনো কারণে এখন মন খারাপ, আমি একটু গান শুনি, নো, আই ডোন্ট ডু দ্যাট। যদি ঘুমানোর সময় হয় আমি ঘুমাই যাই, যদি চা খাওয়ার সময় হয় তাহলে চা খাই, যদি নামাজ পড়ার সময় তাহলে নামাজ পড়ি। দুঃখের সাথে আমি কখনো কোনো গানকে অ্যাটাচ করি না, যাতে কালো হয় কি পরবর্তীতে আপনি যখন এই গানটা শুনতেছেন আপনার এই দুঃখটা জেগে ওঠেন। সো এটা করা উচিত না। এটা সবারই আসলে এটা করা উচিত না, দুঃখে থাকলে গান শোনা উচিত না। সুখে থাকলে শুনতে পারেন, তাহলে গুড মেমোরিটা কানেক্টেড হয়। আদারওয়াইজ কী জানি বলতে চাচ্ছিলাম, ও, তোমাকে মেয়েদের কথা জিজ্ঞেস করলে একদম লজ্জায় লাল টুকটুকা হয়ে যাও কিসের জন্য? ওয়াই? ওয়েল, যারা জিজ্ঞেস করে যে হাউ ডু ইউ অ্যাপ্রোচ গার্লস অর হাউ ডু ইউ অ্যাপ্রোচ বয়েস, ওয়েল মেয়েদেরকে কেউ এটা জিজ্ঞেস করে না। আম, আমি কোনো মেয়ে সেলিব্রিটিকে শুনি নাই, মানে মেয়ে সেলিব্রিটিকে কখনো, মানে আসলে মেয়ে সেলিব্রিটিদেরকে না কখনো দেখাও যায় না যে তাদেরকে খুব ছেলেরা পছন্দ করছে না, তার মানে বোঝা যায় যে ছেলেদের মাথায় বুদ্ধি আছে। কিন্তু মেয়েরা আমি বুঝি না, মেয়েরা তোমাদের লজ্জা লাগে না? মানে এই যে ছেলেরা তোমাদেরকে না হাসাহাসি করে, তোমরা আবার ছেলেদের পিছনে ঘুরো, তোমাদের লজ্জা শরম নাই? মানে আমার ভীষণ লজ্জা লাগে। অ্যান্ড হচ্ছে যে যাই হোক, তারা ঘোরাঘুরি করে, অ্যান্ড আবার এটা জিজ্ঞেসও করে আপনার কাছে কেমন লাগে। কেমন লাগবে মানে কি, আশ্চর্য, আপনাকে কেউ মেয়ে ফলো করে না, কেমন লাগে? আমার কাছে পার্সোনালি খুবই ডিসকাস্টিং লাগে, কারণ আমি খুবই বাজে বাজে কিছু এক্সপিরিয়েন্স পার করে আসছি, না এই বাজে এক্সপিরিয়েন্সের কারণে আমার ফেসবুক আলটিমেটলি ডিলিট করে দিতে হয়েছে, যদিও আমি কোনো সেলিব্রিটি ছিলাম না, কিছু ছিলাম না। আর আমি জানি না মানুষ এগুলো কোথা থেকে আসতো। মানে মনে হয়, আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে ফিমেল সেলিব্রিটিদেরকেও যত মানুষ না নক করে, ট্যাগ করে, আমার মনে হয় যে বিং নাথিং আমাকে তার চেয়ে বেশি মানুষ নক করতো। অ্যান্ড নট জাস্ট ইভেন অন মাই ইনবক্স বাট অলসো ইন কমেন্ট সেকশনস অ্যান্ড অ্যাজ ওয়েল। আমি জানি না কেন। এবং হাস্যকর বিষয়, হাস্যকর এমনও কয়েকজনকে পেয়েছি যারা বলতেছে যে আপনার নামটা ভাল লাগছে, আমার নাম দেখেই তারা প্রেমে পড়ে গেছে। মানে খুবই উইয়ার্ড ছিল আর কি জিনিসগুলো। আম, আবার আবার হয়তো যে আহ, এটা এটা আরেকটা খুব বাজে জিনিস স্কুল কলেজ লাইফে যেটা হয়, যে আমি যখন প্রথম প্রথম নতুন একটা কোএডুকেশনে ঢুকি, জয়েন করি, তো তখন আমাকে বলতো যে হ্যাঁ এইসব হেজাব টেজাব বেশি দিন থাকবে না তোমার মাথায়, 2 দিন পর ছেলেদেরকে নিয়ে ঘুরবা। আমি well, যেটা আসলে আমাদের এনভায়রনমেন্ট ওটা নর্মাল ছিল ছেলেদেরকে নিয়ে ঘোরা। মানে এখানে কেউ সিঙ্গেল থাকে না, সবাইকে জুটিতে থাকতে হবে। জুটিতে না থাকা মানে হচ্ছে তুমি দেখতে অসুন্দর, তোমার কোনো দাম নাই, তোমার কোনো পার্সোনালিটি নেই, সামথিং। তো আমার তো ওগুলা তখন আমার আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি আহ, পড়াশোনা শেষ করবো, পড়াশোনা শেষ করার পর আমার যাকে মানে যদি ভালো লাগার মতো কেউ হয়, যাকে যাকে আমি মানে বলতে প্রেজেন্ট করতে পারবো এরকম কাউকে আমি পছন্দ করে বাসায় বলে বিয়ে করে ফেলবো, শেষ। ওই যে প্রেম করতেছি, লুকায় রাখছি, তারপরে বলা যাবে কি যাবে না, বাসায় মানবে কি মানবে না, এত চিন্তা করতে মানে আমার কাছে তখন মানে আমি খুবই একটু ফিউচারিস্টিক, তো মানে একটু অ্যাডভান্স চিন্তা করতে পারি আর কি, মাঝে মাঝে, সবসময় না। তো আমার কাছে তখন মনে হচ্ছে যে প্রবলেম হবে, সো ইটস বেটার নট টু ফোকাস দেয়ার। অ্যান্ড আমার কখনো এটা মনে হয় না যে আমার বিয়ে না হলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমার একটা বয়ফ্রেন্ড না থাকলে আমার জীবন শেষ হয়ে যাবে। তো আমার ক্লাসমেটরা যেটা বলতো, প্রথম প্রথম কয়েক মাস আমাকে বলতো যে হ্যাঁ, কি বলতো আর কি, যে এরপর যখন দেখলো যে আমি তার সাথে কোনো রিলেশন নেই বা কারোর সাথে কোনো কথা বলতে, কোনো ছেলের সাথে আমি কথাই বলি না, ছেলেদের দিয়ে তাকাইও না,
ক্লাস ছুটি হয়, যখন ওদের ছেলেদের ক্লাস শুরু হবে, ছেলেরা আসতে থাকে, তখন তো আমরা বের হয়ে রওনা দিয়ে চলে যাই। তো এরপরে তারা বলা শুরু করলো যে, ও আচ্ছা, তোমার তাহলে ভার্সিটির ভাইয়াদের সাথে সে রিলেশন আছে, ভার্সিটির কারোর সাথে রিলেশন আছে। আমি বলছি, কেন আমার রিলেশন থাকতে হবে কিসের জন্য? ওরা বলছে, না তোমার তো রিলেশন ছাড়া থাকার কথা না। আমি বলছি, না রিলেশন মানে এখানে তো হচ্ছে রিলেশন যাদের নাই তার মানে তারা দেখতে অসুন্দর। এখন তার মানে কি ওরা বুঝে যাচ্ছে আমি দেখতে সুন্দর? উইচ আই কান্ট বিলিভ অ্যাকচুয়ালি। আমার জন্য আমি সুন্দর, ঠিক আছে, বাট কে কি আমার জন্য। তো হচ্ছে যে আমি বলছি যে না, আমি কিছুই না। তো তারপরে এখন কলেজের মানে স্কুল লেভেল শেষ আর কি, কলেজে উঠবো, তখন একটা মেয়ে আমাকে একবার বলতেছে যে, তোমাকে না ছেলেরা ভয় পায়। আমি বলছি যে, কোন ছেলে ভয় পায়? বলে, ভয় পায় কিন্তু তোমাকে বলতে পারে না। আমি আমি বলছি, ও আচ্ছা। মানে এখানে আমাদের এখানে সমস্যাটা ছিল, যেহেতু সবাই জুটি বেঁধে থাকতো, সো যে কোনো মানে যে কোনো সিঙ্গেল ছেলে হচ্ছে যে জানতো যে কোন মেয়েটা সিঙ্গেল। সো যারা জুটিতে থাকতো এরা চেষ্টা করতো যে সিঙ্গেল সিঙ্গেল ম্যাচ করাই দিতে। তো হচ্ছে যে তার মানে বুঝতে পারছি, মানে এরকম আরও অনেক টুকিটাকি ঘটনা ঘটার প্রেক্ষিতে আমি বুঝতে পারছি যে দে অলসো প্রপোজড মি, মানে আমার গ্রুপ মেয়েদের সেকশন থেকে আমাকে প্রপোজ করা হয়েছে কারোর কাছে হয়তো বা। বাট ছেলেরা দেখছে, দেখার পরে ভাবছে যে না, এই মেয়েটা হয়তো বা রাগী হবে, মুডি হবে, মানে তারা সাহস পায় না আর সামনে আসে পর্যন্ত। কারণ একই কলেজে থাকি, সো দেখাটা কোনো বিষয় না, দেখা দেখি তো করাই যায়। সো তার মানে ঘটনাটা এরকম করছে। সো আমার কাছে জিনিসটা খুবই অ্যানোয়িং। ইভেন এমনও হয়েছে একবার যে ফেসবুকে কোথায় জানি কমেন্ট করে আসছে, কমেন্ট নিয়ে আসে মানুষ প্রপোজ করতেছে। অ্যান্ড এখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা দেখার বিষয় না যে একটা মানুষকে কতগুলো মানুষ পছন্দ করতেছে, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হইতেছে যে মানুষটাকে পছন্দ করতেছে সে ওই মানুষগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করতেছে। সো ওটা দেখার বিষয়। সো ঠিক আছে। Was there anything else I wanted to mention? No, I think. Well, thank you if anyone listening. Allah Hafiz.